আমাদের চারপাশের সবকিছু, সেটা আমাদের খাবার হোক, শক্তি হোক বা আমাদের অর্থনীতি, সবকিছুই কিন্তু সম্পদের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু কি হবে যদি এই ভিতটাই দুর্বল হয়ে পড়ে? ঠিক এই কারণে সম্পদ আর উন্নয়নের মধ্যে যে একটা জটিল সম্পর্ক আছে, সেটা বোঝা এখনকার দিনে ভীষণ জরুরি। চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা প্রথমে সম্পদের একদম প্রাথমিক ধারণা দিয়ে শুরু করব। তারপর আমাদের ফোকাসটা নিয়ে আসব ভূমি আর মাটির ওপরে। আমরা দেখব ভূমির ওপর এখন কী ধরনের চাপ তৈরি হচ্ছে, আর তার থেকে বেরোনোর পথই বাকি। আর সবশেষে উন্নয়ন আর সম্পদের ব্যবহার, এই দুটোর মধ্যে যে একটা গভীর যোগসাজশ আছে, সেটা বোঝার চেষ্টা করব। বেশ, যে কোনো বড় বিষয় বুঝতে হলে তার গোড়ার কথাটা জানা খুব দরকার। তো চলুন একদম শুরু থেকে শুরু করি। এই যে আমরা সম্পদ সম্পদ বলছি, জিনিসটা আসলে কি? সম্পদকে ঠিকঠাক বুঝতে গেলে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, এই জৈব আর অজৈব সম্পদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কিন্তু একদম সোজা। জৈব সম্পদ হলো সেইগুলো যেগুলোর প্রাণ আছে আর যেগুলো আমরা জীবমণ্ডল থেকে পাই। যেমন ধরুন গাছপালা, পশু পাখি, এমনকি আমরা নিজেরাও। আর অন্যদিকে অজৈব সম্পদ হলো জড় বস্তু, যেমন জল, বিভিন্ন খনিজ পদার্থ বা ধরুন সৌরশক্তি। তো যা বোঝা গেল সেটা একটু ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? স্ক্রিনে একটা প্রশ্ন আছে, একটু ভাবুন তো, লৌহ আকরে কোন ধরনের সম্পদ হতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা একটা অনবায়নযোগ্য সম্পদ। কারণটা খুব সহজ। খনিজ পদার্থ তৈরি হতে লক্ষ লক্ষ বছর লেগে যায়, আর এর ভাণ্ডারও কিন্তু সীমিত। আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ দেখা যাক। জোয়ার ভাটার যে শক্তি, সেটাকে আমরা কোন ভাগে ফেলব? এটার উত্তর হবে পূরণযোগ্য বা রিপ্লেনিশেবল। কারণটা হলো, প্রকৃতির নিয়মেই তো জোয়ার ভাটা চলতেই থাকে, তাই এই শক্তির উৎসটা ফুরিয়ে যাওয়ার ভয় নেই। তো আমরা সম্পদের নানা রকম ফের দেখলাম। এবার চলুন আমাদের ফোকাসটা একটু অন্য দিকে নিই, এমন একটা সম্পদের দিকে যেটা আমাদের একদম পায়ের নিচে, কিন্তু হয়তো সবচেয়ে জরুরি। হ্যাঁ, আমি ভূমি আর মাটির কথাই বলছি। ভারতের প্রধান দুটো মাটির তুলনা করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, একদিকে আছে পলি মাটি, এটা নদীর বদ্বীপ অঞ্চলে পাওয়া যায় আর ধান গমের মতো ফসলের জন্য দারুণ উর্বর। আর অন্যদিকে যদি দেখি কৃষ্ণমৃত্তিকা বা কালো মাটি, সেটার জল ধরে রাখার ক্ষমতা অসাধারণ, আর এটা তুলা চাষের জন্য একেবারে আদর্শ। এই যে ভূমি আর মাটি, এটাই তো আমাদের খাদ্যের যোগান দেয়, আমাদের থাকার জায়গা দেয়। কিন্তু ভাবুন তো, এই সবচেয়ে মূল্যবান সম্পদটাই আজ নানা কারণে একটা বড়সড় সংকটের মুখে। চলুন একটু গভীরে গিয়ে দেখি কারণগুলো ঠিক কি কি। স্ক্রিনের এই চারটার দিকে একবার তাকানো যাক। এটা ভারতে ভূমির ব্যবহারের একটা ছবি তুলে ধরেছে। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল, আমাদের মোট জমির প্রায় ৫৪% ব্যবহার হয় চাষের কাজে, মানে অর্ধেকেরও বেশি। একটা প্রশ্ন মনে আসতেই পারে, এত যে উন্নয়ন হচ্ছে, তাতে আমাদের বনভূমির পরিমাণ কি বেড়েছে? ডেটা কিন্তু বলছে ১৯৬০-৬১ সাল থেকে বনভূমি বেড়েছে, তবে খুবই সামান্য। কতটা সামান্য আন্দাজ করতে পারেন? বিশ্বাস করুন, মাত্র প্রায় ৪%। ভাবুন একবার, ৬০ বছরে মাত্র এইটুকু। এর পেছনের কারণটা কিন্তু বেশ স্পষ্ট। একদিকে যেমন কৃষির জন্য জায়গা লেগেছে, তেমনি বড় বড় উন্নয়ন প্রকল্প, শিল্প, শহর, সব কিছুর জন্য বন কাটা হয়েছে। আর এর ফল সোজা গিয়ে পড়েছে আমাদের পরিবেশ আর জীব বৈচিত্র্যের ওপর। ভূমি সংকটের একটা জ্বলজ্যান্ত উদাহরণ যদি দেখতে হয়, তাহলে পাঞ্জাবের দিকে তাকাতে হবে। সেখানে সবুজ বিপ্লবের ফলে ফসল তো বেড়েছে ঠিকই, কিন্তু এর একটা অন্য পিঠও আছে। অতিরিক্ত সেচের ফলে সেখানকার জমির অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সেটাই এখন ভূমি ক্ষয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যাগুলো তো শুনলাম, বেশ গুরুতর তাই না? কিন্তু ভালো খবর হলো, এখান থেকে বেরোনোর রাস্তাও আছে। চলুন এবার সেই সব সমাধান নিয়ে কথা বলা যাক, যেগুলো দিয়ে আমরা আমাদের মাটিকে বাঁচাতে পারি। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে, যেখানে মাটি ধসে যাওয়ার ভয়টা অনেক বেশি, সেখানে কি করা যেতে পারে? এর জন্য দারুণ কার্যকর ৩টে পদ্ধতি আছে। একটু কল্পনা করুন, পাহাড়ের ঢাল দিয়ে জল গড়িয়ে নামছে। প্রথমটা হলো কন্ট্যুর লাঙল, মানে পাহাড়ের ঢাল বরাবর আড়াআড়িভাবে লাঙল দেওয়া। এটা জলের গতিটাকে একদম কমিয়ে দেয়। দ্বিতীয়টা তো আমরা অনেকেই দেখেছি, বিশেষ করে উত্তরাখণ্ডের মতো রাজ্যে, ধাপ চাষ, পাহাড়কে সিঁড়ির মতো কেটে কেটে চাষ করা। আর ৩ নম্বরটা হলো স্ট্রিপ ক্রপিং, মানে এক সারি ফসলের পর এক সারি ঘাস। এতে কি হয়, ঘাসের শিকড়গুলো মাটিকে একদম আঁকড়ে ধরে রাখে।
তো আমরা সমস্যা দেখলাম, সমাধানও দেখলাম। এবার চলুন পুরো বিষয়টাকে একটা বড় ক্যানভাসে দেখি, বোঝার চেষ্টা করি এই যে উন্নয়ন আর সম্পদের ব্যবহার, এদের মধ্যে এত গভীর সম্পর্কটা তৈরি হয় কিভাবে। প্রথম কারণটাই হলো টেকনোলজি বা প্রযুক্তি। দেখুন, নতুন নতুন প্রযুক্তি আসায় আমরা আরও সহজে, আরও বেশি করে সম্পদ তুলতে পারছি, জিনিস বানাতে পারছি। আর এর ফল কি? উৎপাদন বাড়ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সম্পদের ব্যবহার। এর পরের ধাপটা দেখুন, প্রযুক্তির হাত ধরে যখন অর্থনৈতিক উন্নয়ন হয়, তখন স্বাভাবিকভাবেই মানুষের জীবনযাত্রার মানও ভালো হয়। আর তখন কি হয়? আমাদের চাহিদা বাড়ে, আরও ভালো জিনিস চাই, আরও বেশি জিনিস চাই, আর এই চাহিদাই সরাসরি আরও বেশি সম্পদ ব্যবহারের দিকে ঠেলে দেয়। আর ৩ নম্বর কারণটা হলো এই অর্থনৈতিক উন্নয়নই আবার নতুন প্রযুক্তি তৈরিতে টাকা যোগায়। আর এই নতুন প্রযুক্তিগুলো এমন সব জিনিসকে সম্পদে পরিণত করে যা হয়তো আগে কোনো কাজেই লাগতো না। মানে ভোগের জন্য সব সময় নতুন নতুন রাস্তা খুলে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উন্নয়ন আর সম্পদভোগ, এটা আসলে একটা চক্রের মতো। উন্নত প্রযুক্তি উৎপাদন বাড়াচ্ছে, অর্থনৈতিক বৃদ্ধি আমাদের চাহিদা বাড়াচ্ছে, আর এই দুটো মিলেমিশে সম্পদের ব্যবহারকে ক্রমাগত উপরের দিকেই তুলে নিয়ে যাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো। যদি উন্নয়ন মানি হয় আরও বেশি করে ভোগ, তাহলে একটা সত্যিকারের স্থিতিশীল বা সাস্টেনেবল ভবিষ্যৎ তৈরি করতে হলে আমাদের ঠিক কোন জায়গায় নতুন করে ভাবতে হবে? এই প্রশ্নটাই আজ রেখে গেলাম।